ভারতের গোপন বার্তা নিয়ে সেনাবাহিনীতে তোলপাড়, সেনাপ্রধানের নৈশভোজ ও নেপথ্যের হিসাব। ইস্তাম্বুল যাওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে গভীর রাতে কিসের এত জরুরি বৈঠক? কে ইস্তাম্বুল গেলেন? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল ভোরে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং রওনা দেওয়ার ঠিক আগের রাতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলামের সাথে একটি বৈঠক করেছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছ থেকে আসা বার্তা কি তবে সেনাপ্রধানের কাছে পৌঁছে দেওয়া হলো? সম্প্রতি বাংলাদেশের শীর্ষ সামরিক ও রাজনৈতিক অন্দরে ঘটে গেছে এক অবিশ্বাস্য নাটকীয়তা। একদিকে পদোন্নতি নিয়ে মতপার্থক্য, অন্যদিকে বিদায়ী নৌপ্রধান ও সরকারের ভেতরে অজানা মনস্তাত্ত্বিক টানাপোড়েন। বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের অনুসন্ধানী প্রতিবেদনটি, যেটি উত্তর পূর্ব ভারতের খ্যাতনামা গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে প্রকাশ হয়েছে এবং এটি প্রকাশের পর শুরু হয়েছে তুমুল আলোচনা। চলুন জেনে নেওয়া যাক কি ঘটেছে ভারতের বার্তা থেকে শুরু করে সেনা প্রধানের তুরস্ক সফর পর্যন্ত। ঘটনার সূত্রপাত নয়াদিল্লি থেকে। বিমস্টেক ডিফেন্স অ্যাডভাইজারদের সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলাম। সেই সম্মেলনের ফাঁকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে টানা 10 মিনিট কথা বলার সুযোগ পান তিনি। বৈঠকে ব্রিগেডিয়ার ইসলাম রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়টি উত্থাপন করেছিলেন, কিন্তু অজিত দোভাল সরাসরি জানিয়ে দেন দ্বিপাক্ষিক কিংবা আঞ্চলিক কোনো ফোরামেই এই বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই। ঢাকা ফেরার পরই ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার বাসভবনে একটি বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানান। ইস্তাম্বুল সফরের ঠিক কয়েক ঘন্টা আগে এই বৈঠক হওয়ায় একে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ ধারণা করা হচ্ছে ভারতের কাছ থেকে আসা এমন কোন বার্তা এসছে যে বার্তাটি সেনাপ্রধানের কাছে পৌঁছে দিতেই এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। আপনারা জানেন ইতিমধ্যে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন এবং তার ফেরা নিয়ে অবশ্যই ভারত, বাংলাদেশের সেনাবাহিনী, আমেরিকা, চীন, রাশিয়া ইত্যাদি নানা রকম আন্তর্জাতিক সমীকরণ এখানে মিশে আছে। এই সমীকরণেরই কোনো বার্তা কি অজিত দোভাল দিয়েছেন ব্রিগেডিয়ার শামসুল ইসলামের মাধ্যমে, এবং সেই বার্তাটা কি সেনা প্রধানের কাছে তড়িৎ গতিতে পৌঁছে দেবার জন্যই কি সেনাপ্রধান যেদিন ইস্তাম্বুল গেলেন তার ঠিক আগের রাতে ভোরে গেছেন সেনাপ্রধান, মধ্যরাত পর্যন্ত বৈঠক করেছেন, বৈঠক করে ভোরে চলে গেছেন? বিশেষ কোনো বার্তা অবশ্যই আছে। তবে এই নৈশভোজের প্রেক্ষাপট শুধু ভারতের বার্তাতেই সীমাবদ্ধ ছিল না, এতে উপস্থিত ছিলেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানও। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে কিন্তু এই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি। আদতে অ্যাডমিরাল হাসানের জন্য এটি ছিল একটি বিদায় সংবর্ধনা। বলে রাখা ভালো, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যে ছদ্মবেশী সামরিক অভ্যুত্থান ঘটেছিল তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই অ্যাডমিরাল হাসান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তৎকালীন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। সেই সময় জেনারেল দ্বিবেদীর সাথে যোগাযোগের পরই সামরিক বাহিনী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করেছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গত সপ্তাহে বিদায়ী নৌপ্রধান অ্যাডমিরাল হাসানের চাকরির মেয়াদ বৃদ্ধি মঞ্জুর করেনি। পাকিস্তানপন্থী হিসেবে বর্ণিত এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক থাকার অভিযোগ ওঠা এই বিদায়ী নৌপ্রধানকে পশ্চিমা কোনো দেশে রাষ্ট্রদূত হিসেবে পাঠাবে কিনা তা নিয়ে বর্তমান সরকারের অভ্যন্তরে আলোচনা চলছে। এখানে পাকিস্তানপন্থী কথাটা এসছে। কোন বাহিনী প্রধান পাকিস্তান সফর করেছেন প্রথম এই বিদায়ী নৌপ্রধান মিস্টার হাসান,
এই নৈশভোজের পেছনে ছিল আরো একটি বড় কারণ। বিশ্বস্ত সূত্র অনুযায়ী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার পদোন্নতি ও পদায়ন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল। বিগত কয়েক মাস ধরেই সরকার 3 জন মেজর জেনারেলকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়ার বিষয়টি আটকে রেখেছে। তুরস্কে রওনা হওয়ার ঠিক আগের রাতে এই নৈশভোজের মাধ্যমে মূলত সেনাপ্রধান ও নিরাপত্তা উপদেষ্টার মধ্যকার দূরত্ব ও মতপার্থক্য কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সাংবাদিক এনায়েত কবির এখানে আরেকটি বিষয় তার স্টোরিতে তুলে ধরেছেন, সেটি হলো ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগ দেওয়ার বিষয়টি অনেককেই অবাক করেছে। কারণ 2024 সালের 5 অগাস্টের আগ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন সহ রাজনৈতিক নানা বিষয় আকবর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এমনকি 5 অগাস্ট সেনাপ্রধান, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক হয়েছিল, এই মূল সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন কিন্তু এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। পরবর্তীতে তিনি সিন থেকে আউট হয়ে গেছেন। যেভাবে বিএনপির ত্যাগী নেতারা মন্ত্রী পরিষদ বা কোনো সুবিধাজনক জায়গায় সরকারে স্থান পাননি, ঠিক তেমনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর দীর্ঘদিন বিএনপির সাথে কাজ করেও তিনি কিন্তু কোনো সুবিধাজনক অবস্থান পাননি। তারেক রহমান ঢাকায় ফেরার পর থেকে জেনারেল আকবরকে বিএনপি কিংবা সরকারের কোনো ভূমিকায় আর দেখা যায়নি। তবে গত সপ্তাহে তাকে কুর্মিটোলা গল্ফ ক্লাবে বেশ প্রফুল্ল মেজাজে দেখা গেছে। এবার আসি সেনাপ্রধানের তুরস্ক সফরের মূল উদ্দেশ্যে। ড্রাগন ও বাইরাক্টারের মতো তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি সরাসরি পরখ করে দেখতে সেনাপ্রধান তুরস্ক সফরে গেছেন। আইসপিআরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী এই সফরে তিনি একাধিক তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রির সুবিধা ঘুরে দেখবেন। তাছাড়া তুর্কি সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সদস্য ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের লক্ষ্যে মতবিনিময় করবেন। সবচেয়ে বড় সংবাদ হলো এই সফরের মাধ্যমেই বাংলাদেশের বগুড়া বিমান ঘাঁটিতে তুরস্কের একটি ড্রোন নির্মাণ কারখানা গড়ে তোলার বিষয়টি চূড়ান্ত হতে পারে। উল্লেখ্য, এর মাত্র কয়েক সপ্তাহ আগেই সামরিক প্রযুক্তি স্থানান্তরের বিষয়টি নিয়ে আলোচনা করতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া সফর করেছিলেন। জেনারেল ওয়াকারুজ্জামানের ঘন ঘন তুরস্ক সফর কিভাবে ভারতের সাথে তারেক রহমান সরকারের এই যে এখন শীতল সম্পর্ক চলছে সেটাকে শীতলতর করবে, এই নিয়ে একটু আলোচনা করব এই বক্তব্যে। আমরা দেখেছি যে ওয়াকারুজ্জামান অনেকবার তুরস্কে গেছেন। তুরস্ক মোটামুটি পরিচিত হয়ে গেছে বাংলাদেশের কাছে, যে বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী গোষ্ঠী আছে, যারা 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, এদের বড় একটা প্রোটেক্টর হিসাবে এই গত কয়েক বছরে তুরস্ক আবির্ভূত হয়েছে। এমনকি বাংলাদেশের শীর্ষ জঙ্গি মাহমুদুর রহমান যখন সে বিদেশে পালিয়েছিল, আমরা শুনতাম যে সে এখানে সেখানে আছে, মালয়েশিয়া আছে। আসলে সে তার ওই পালানোর বড় একটা অংশ তুরস্কে বসবাস করেছিল। সে তুরস্কে আশ্রয় ছিল, তুরস্ক থেকে সে ইউনূসের আমলে বাংলাদেশে এসেছে। আর বাংলাদেশে তো এই ভারতের 7 সিস্টার্স খেয়ে দেয়া কিংবা ভারতকে পরাজিত করা, ভারতকে টুকরো টুকরো করে ফেলা, এই যে এজেন্ডা বাংলাদেশের পাকিস্তানি সেকুলারদের এবং জঙ্গি শ্রেণীর আছে, এই এজেন্ডার কিন্তু সবচেয়ে গভীর ভাবে যে এই প্রয়োজনীয়তাটা অনুভব করে ভারতকে টুকরো টুকরো করে ফেলা এবং এর 7 সিস্টারকে খেয়ে ফেলা, যে মানুষগুলো এই জিনিসটা মন প্রাণ সবকিছু দিয়ে চায়, এটার মধ্যে কিন্তু 1 নম্বর রয়েছে মাহমুদুর রহমান। সেই মাহমুদুর রহমানের দীর্ঘ তুরস্ক বাস নিশ্চিতভাবে আমি ধারণা করি ভারতীয় কর্তৃপক্ষগুলো খেয়াল করেছে। আরেকটা জিনিস দেখবেন যে তুরস্ক বাংলাদেশের বগুড়াতে ড্রোন ইন্ডাস্ট্রি করবে, ড্রোনের কারখানা ফ্যাক্টরি বানাবে, এইরকম একটা বিষয় আলোচনা হচ্ছে। এটা নিয়ে দ্বিপাক্ষিক ভাবে আলোচনা হচ্ছে। দেখুন, আপনি ড্রোন বানান, যা কিছুই তৈরি করেন না কেন, সেটা আপনি করতে পারেন যদি আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতেন, প্রতিটা দেশের সাথে সম্পর্কের যে একটা ব্যালেন্স ছিল, এটা নিয়ে আমি একবার কথা বলবো। এটা আসলে যে তারেক রহমানের দল বিপজ্জনক ভাবে বঙ্গবন্ধুর যে
পররাষ্ট্রনীতি, যেটা শেখ হাসিনা অনুসরণ করতেন, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা তারেক রহমানের সরকার এটা পালন করতে পারে না। ব্যক্তিগতভাবে তারেক রহমান বা ওনার সরকারে যারা দু একজন প্রজ্ঞাবান মানুষ আছেন তারা করতে পারবেন, কিন্তু মোটা দাগে বিএনপি, জামাত, এই ঘরানার লোকজন মনে করে যে ভারত আমাদের চিরশত্রু, সুতরাং ভারতের সাথে শত্রুতামূলক আচরণ করতে হবে। আপনি যদি এগুলো এক্সপ্রেস করেন, অর্থাৎ আপনার ভারত তো এগুলো সহজেই জানে, কারণ হলো যে যারা তারেক রহমানের সরকারের উপর পলিসি চাপিয়ে দিতে পারে বা প্রভাবিত করতে পারে, যেমন প্রফেসর শাহিদুজ্জামান, এদের বক্তব্য, বিবৃতি, কিংবা আরো যদি আমরা নিচের দিকে যাই, যে সাকিব আলী, যে ফরেন সার্ভিস অফিসার ছিল এক সময়, যে লতিফুর রহমানের মেয়ের জামাই, এই লোকগুলো যখন তারেক রহমান সরকারের পলিসি অ্যাডভাইজার, কিংবা এমনকি যে মেজর জেনারেল মুনির, যে থিঙ্ক ট্যাঙ্ক করে, এখন আমি ওই দিন তাকে দেখলাম যে ইন্ডিয়ান হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর একটা অনুষ্ঠানে গিয়ে ওই সামনের সারিতে বসেছিল ইন্ডিয়ান হাই কমিশনের প্রোগ্রামে। এই জেনারেল মুনিরকেও আপনারা সবাই চিনেন। এরা যখন তারেক রহমান সরকারের এই ডিফেন্স নীতি বলুন, পররাষ্ট্রনীতি বলুন, তারা এগুলো তো প্রভাবিত করে। এদের বেশিরভাগই বিশ্বাস করে, বিশেষ করে বাংলাদেশের পাকিস্তানি সেকুলার অংশ এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী অংশ, এরা বিশ্বাস করে যে ভারত একটা হিন্দু রাষ্ট্র, হিন্দুরা যুদ্ধ করার সাহস হিন্দুদের নাই, এবং পাকিস্তানের সাথে ভারত যতবার লড়েছে বা ভারত পাকিস্তান যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকবার ভারত হেরেছে, কিন্তু পাকিস্তানের বিজয়টাকে উল্লেখ করা হয় না কোথাও। এইভাবে তারা তাদের মানসিকতা সাজিয়েছে। এই জিনিসগুলো যখন আপনার দুই রাষ্ট্রের মধ্যে এই বাস্তবতা বিরাজমান, তখন আপনারা যদি মনে করেন ড্রোন কোনো কারখানা আপনি বাংলাদেশে করবেন, সেটা নিশ্চিতভাবে ভারতীয় কর্তৃপক্ষকে চিন্তিত করবে। কেন জানেন? সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি যে ড্রোন অত্যন্ত একটা সহজ, অল্প টাকায় ড্রোন বানানো যায় এবং অনেক বেশি ক্ষতি করা যায়। যেমন ইরান আমেরিকা যুদ্ধে ড্রোন ছিল ইরানের মূল শক্তি, এমনকি ইরানিয়ান ড্রোন রাশিয়াতেও গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া কিন্তু ইরানিয়ান ড্রোনের উপর অনেক নির্ভরশীলতা দেখা গেছে। কাজে ড্রোন এমন একটা প্রযুক্তি, আধুনিক যুদ্ধবিদ্যায় ড্রোন অনেক ধরনের শিফট করতে বাধ্য করেছে, বিশেষ করে যারা এই ডিফেন্স স্ট্র্যাটেজি নির্মাণ করেন প্র্যাকটিক্যালি যুদ্ধক্ষেত্রে। আমেরিকা যেমন যথেষ্ট ভুগেছে এই ইরানিয়ান ড্রোনের কাছে। কাজেই ড্রোনকে এখন দেখা হচ্ছে যে একটা চিপ ম্যাটেরিয়াল, যেটা যে কোনো দরিদ্র দেশের একটা বড় হাতিয়ার। এই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি দেখেন, তাহলে এই যে ড্রোনের কারখানাটাকে শুধু ভারতই না, চীনও কিন্তু এটাকে তার নজরে রাখবে। অথচ যে কোনো একটা ফ্যাক্টরি আপনি করতেই পারেন, এটা কোনো বিষয় না, এটা অ্যাম্বিশাস দেশের জন্য ভালো, কিন্তু সেটা করতে হলে আপনাকে আপনার বৈদেশিক নীতিটা স্ট্রং হতে হয়। আর দ্বিতীয় হলো যে দেশের অভ্যন্তরীণ আমাদের যে বিশৃঙ্খলা আছে, রাজনৈতিক ডিভিশন আছে, যে দেশটা দুই ভাগে বিভক্ত, এক ভাগ আরেক ভাগে সরকার থাকলে ফেলে দিতে পারে, এই অবস্থায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই কোনো প্রজ্ঞাবান সরকার করে না। যাই হোক, তারেক রহমানের সরকারের আমলে আমরা এটা শুনছি, ইউনূসের আমল থেকে শুনে আসছি, কিন্তু তুরস্ককে মোটামুটি ভারত অত্যন্ত সন্দেহের চোখে দেখে, এবং তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ এরা মিলে একটা অক্ষশক্তি তৈরি করছে ভারত বিরোধী। এটা কিন্তু ভারতীয় পত্রপত্রিকায় যথেষ্ট আলোচনা হয়, এটা নিয়ে প্রশ্ন করা হয়, এবং ভারতীয় ডিফেন্স অ্যানালিসিসের মধ্যে এই অক্ষশক্তিটা আছে। তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু জেনারেল ওয়াকার আবার তুরস্ক গেল। এখন জেনারেল ওয়াকার তুরস্ক কি গেছে, যে তার তো আর বছর খানেক পরে চাকরি শেষ। যে নৌবাহিনী প্রধান নাজমুলকে নাকি রাষ্ট্রদূত করতে চেয়েছিল, পারেনি। তারেক রহমানের সরকার সঠিকভাবে তাকে অবসরে পাঠিয়ে দিয়েছেন। এখন জেনারেল ওয়াকার আগামী বছর কোথায় যাবে? তুরস্কে মাহমুদুর রহমানের মতো তুরস্কে বসবাস করবে কিনা, তারও কিন্তু একটা বাসস্থান দরকার। কোনোভাবেই জেনারেল ওয়াকারের সাথে আওয়ামী লীগের রিকনসিলিয়েশন বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিকনসিলিয়েশনের উপরেই কিন্তু নির্ভর করছে জেনারেল ওয়াকার এবং তার আগামী 14 পুরুষের ভবিষ্যৎ। এটা বিএনপি আর জামাত এরা কিন্তু জেনারেল ওয়াকারকে আর নিরাপত্তা দিতে পারবে না। যেদিন জেনারেল ওয়াকার অবসরে যাবে, সেই দিন থেকে বিএনপির আর জেনারেল ওয়াকারের মনে থাকবে, কারণ জামাত আর জেনারেল ওয়াকার এক হয়ে গিয়েছিল। কিন্তু এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকার যেই ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, সেটা আবার কিন্তু জামাতেরই তখন বড় ধরনের নিরাপত্তা সংকট থাকবে। কাজে জেনারেল ওয়াকারকে অবশ্যই একটা বিদেশি বাসস্থান বেছে নিতে হবে। সেটা করতে জেনারেল ওয়াকার তুরস্ক যাচ্ছে বা কি করতে যাচ্ছে, এগুলো নিয়ে আমি মনে করি যে ভারত খেয়াল রাখবে, এবং এই যত খেয়াল রাখবে তত কিন্তু তারেক রহমান সরকারের সাথে জেনারেল ওয়াকারের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তারেক রহমানের সাথে ভারতের সম্পর্ক এমনিতেই আমরা বুঝতে পারছি যে এটা জটিল থেকে জটিলতর হচ্ছে, সেটা আরো জটিলতার দিকে যাচ্ছে এই তুরস্কের সাথে।
বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির যে উদ্দেশ্য, আসলে তুরস্ক না হয়ে যদি কোনো ইউরোপিয়ান দেশ হতো, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র হতো, তাহলে কিন্তু ভারত হয়তো এই ধরনের খেয়াল রাখতো না। কারণ এই তুরস্ক রাষ্ট্রটা প্রেসিডেন্ট এরদোগানের আমলে তার যে মিক্সড ফরেন পলিসি এবং জঙ্গিদের সাথে খাতির, আবার নেটোর সদস্য হিসাবে তাকে আসলে একটা গভীর পর্যবেক্ষণে সবাইকে রাখতে হয়। সেটা রাশিয়াও রাখে, চীনও রাখে, ভারতও রাখে, অর্থাৎ ইউরোপও রাখে। এই শুধু এই এরদোগানের জঙ্গি সংশ্লিষ্টতার কারণে। আপনাদের মনে আছে কিনা, যখন বাশার আল আসাদের এসে সিরিয়াতে গৃহযুদ্ধ চলছিল, তখন এই এরদোগান সাহেব একটা রাশিয়ান প্লেনকে গুলি করে ফেলে দিয়েছিল, একটা রাশিয়ান আধুনিক যুদ্ধ বিমানকে। পরে কিন্তু পুতিন অনেক এটা নিয়ে প্রকাশ্যে ক্রোধ প্রকাশ করেছিলেন, বা তার ভাষায় উনি বলেছিলেন যে এটা আমরা মনে রাখবো এবং বারবার কিন্তু তুরস্ককে এটা স্মরণ করিয়ে দিব। তখন এরদোগান এই তুরস্কে গিয়ে যে কাজটা করেছে, যেভাবে ক্ষমা চেয়েছে রাশিয়ার কাছে, সেটা আপনি বলতে পারেন যে সাষ্টাঙ্গে প্রণাম করা, যেটাকে আমরা বলি, একেবারে পুরো শরীর বিছিয়ে দিয়ে মাপ চাওয়ার মতো কাজ করেছিল। ফলে জঙ্গি গোষ্ঠীরা যখন যা করতে পারে, কিন্তু তাদের যে চিন্তা ভাবনা যে কোনো একটা দেশ মানে চাইলে যুদ্ধে পরাজিত করতে পারে, তারা যেহেতু হিন্দু, তারা যুদ্ধ করার সাহস পায় না, এই যে এইসব চিন্তা ভাবনা জনিত কারণে বাংলাদেশের যে যা কিছু চলছে ইতিমধ্যে, সেইটা অত্যন্ত আপনার জটিলতর করছে ভারতের সাথে সম্পর্ক। এর মধ্যে আমরা একটা নর্থ ইস্ট নিউজে একটা প্রতিবেদন পড়লাম, সেখানে আমরা দেখলাম যে তারেক রহমান সরকারের যে নিরাপত্তা উপদেষ্টা, একজন ব্রিগেডিয়ার, তিনি বিমস্টেকের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশগ্রহণ করে সেখানে অজিত দোভালের সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং তেমন পাত্তা পাননি। অজিত দোভালের কাছে উনি রোহিঙ্গা ইস্যু তুলতে গিয়ে সেটা অজিত দোভাল বলেছেন, এই খবরের তথ্য অনুযায়ী যে জানা যায় যে অজিত দোভাল বলেছেন যে এইটা তো এই ফোরাম না, রোহিঙ্গা ইস্যু এখানে আলোচনা করার কিছু নাই। এবং জিনিসটা বিশ্বাসযোগ্য, নিউজ পেপারের রিপোর্ট যেভাবে করে তারা সেভাবেই করেছেন, যে জানা গেছে এটা খুবই বিশ্বাসযোগ্য। প্রথম কথা হলো যে তারেক রহমানের যে নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার, দেখেন এই লোকের যে পোর্টফোলিও বা ইত্যাদি, তো এই অজিত দোভালটা মিটিং করছেন, সেখানে তো এই লোকের জবুথবু হয়ে বসে থাকার কথা। সে এমন যদি বাংলাদেশের কোনো থিঙ্ক ট্যাঙ্কে থাকতো, আগে থেকে কোনো দক্ষতা দেখিয়ে কিছু একটা হতে পারতো, সে তো একটা মৃয়মান ব্যক্তি এই ধরনের অনুষ্ঠানে অজিত দোভালদের সাথে মিটিং করার জন্য। সে যে খবরটা বের হয়েছে, এটাও কিন্তু একটা রিফ্লেকশন আছে যে ভারতের সাথে তারেক রহমান সরকারের কি ধরনের সম্পর্ক যাচ্ছে। কিন্তু তারেক রহমান সরকার এখন কি করছেন? তারা কি স্থায়ীভাবে ওইটা দ্বারা প্রভাবিত হয়েছেন যে শাহিদুজ্জামানরা যেটা বলে যে হিন্দুরা যুদ্ধ করতে সাহস পায় না, এই নীতির উপর যদি তারেক রহমান চলেন, সেটা উনি চলতে পারেন। তবে আমার মনে হয় তারেক রহমানকে এবং বিএনপি সরকারকে তাদের যা কিছু কর্মকাণ্ড সার্বিকভাবে ভারতকে উত্তক্ত করা বা চিন্তিত করার ক্ষেত্রে, সেগুলো নিয়ে আর একটু সতর্ক হওয়ার দরকার।